আপনি যখন মা কালীর মূর্তি দেখেন কি মনে হয়? এক ভয়ঙ্কর রূপ, তাই না? আলোমেলো চুল, জিভ বের করা, রক্ত মাখা, এক হাতে খড়া আর অন্য হাতে একটা কাটা মুন্ডু। গলায় পড়ে আছেন 51 স্কালসের একটা মালা। পায়ের নিচে শুয়ে আছেন লর্ড শিবা। এক কথায়, হি ইজ দ্য পিকচার অফ ডিস্ট্রাকশন। কিন্তু এই ধ্বংসকারিণী মূর্তির সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের, বেঙ্গলের ফ্রিডম স্ট্রাগলের একটা কি ভীষণ কানেকশন আছে, সেটা কি আপনার জানা আছে? এই যে বিপ্লবীরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, কেন তারা মা কালীকেই নিজেদের সিম্বল হিসেবে বেছে নিয়েছিলেন? কেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম? আর কেন তারা মা কালীর মন্দিরে এসেই শপথ নিতেন? এই কাহিনীর শুরু হচ্ছে একজন মানুষ আর তার লেখা একটা বই থেকে। মানুষটির নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর বইটার নাম আনন্দমঠ। এই বইতে বঙ্কিমচন্দ্র প্রথমবারের মতো আমাদের দেশকে একটা যন্ত্র বা একটা ম্যাপ হিসেবে না দেখে একজন মা হিসেবে দেখলেন, ভারত মাতা, দ্য মাদারল্যান্ড। তিনি দেশের তিনটে অবস্থা দেখালেন থ্রু 3 ডিফারেন্ট আইডলস। মা যা ছিলেন, একটা সম্পূর্ণ গ্লোরিয়াস পাস্ট। মা যা হয়েছেন, দ্য প্রেজেন্ট, ব্রিটিশ রুলে অত্যাচারিত, সেকলে বাঁধা। আর মা যা হবেন, দ্য ফিউচার, সকল বাধা থেকে মুক্ত, আবার তার পুরনো গ্লোরিয়াস ফর্মে ফিরে আসবেন। আর এই যে কনসেপ্ট, এটা ডিরেক্ট দুর্গা আর কালীর ইমেজারি থেকে তৈরি করা। আর এই আনন্দমঠ বইতেই ছিল সেই 2 লাইনের মন্ত্র যা পুরো ব্রিটিশ এম্পায়ারের ফাউন্ডেশন নড়িয়ে দিয়েছিল, বন্দে মাতরম, আই বাও টু দি মাদার। এই দুটো ওয়ার্ড শুধু একটা গান ছিল না, ইট বিকেম আ ওয়ার ক্রাই। বিপ্লবীদের রক্তে মিশে গেছিল। কিন্তু এই আইডিয়াটা সত্যিকারের আগুনের মতো ছড়িয়ে পড়ল 1905-এ। তখনকার ভাইসরয় লর্ড কার্জন একটা মাস্টার স্ট্রোক খেলার চেষ্টা করলেন। তিনি বেঙ্গলকে রিলিজিয়ানের বেসিসে দুটো ভাগে করে দিলেন, বঙ্গভঙ্গ, দ্য পার্টিশন অফ বেঙ্গল। তিনি ভেবেছিলেন এর ফলে বাঙালির ইউনিটি ভেঙে যাবে আর ফ্রিডম মুভমেন্টের কমও ভেঙে দেওয়া যাবে। কিন্তু হলো ঠিক উল্টো। গোটা বাংলা প্রোটেস্ট ফেটে পড়ল, রাস্তাঘাট বন্দে মাতরম ধ্বনিতে কেঁপে উঠল। আর ঠিক তখনই বাংলার বিপ্লবী দলগুলো, যেমন অনুশীলন সমিতি, যুগান্তর, তারা মা কালীকে নিজেদের ইন্সপিরেশন হিসেবে তুলে ধরল। কিন্তু ভাই হার, অন্য দেবদেবী তো অনেকেই ছিলেন, কেন এই ভয়ঙ্কর রূপটাকেই তাদের দরকার হলো? ভাবুন একবার, মা কালীর শ্যামলা বরণ, দ্য ডার্ক স্কিন, সেটা ছিল ভারতীয়দের প্রতীক। ব্রিটিশদের চোখে আমরা যারা ডার্ক স্কিনড নেটিভস, মা কালী ছিলেন আমাদেরই রূপ। তার হাতের খড়া, দ্য সোর্ড, সেটা ছিল বিপ্লবীদের অস্ত্র, দ্য ওয়েপন অফ রেভলিউশন। আর তার গলায় যে মুন্ড মালা, সেটা ছিল সেই সকল বলিদানের সিম্বল, যে স্যাক্রিফাইসগুলো দেশকে স্বাধীন করার জন্য দরকার। আর সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টারপ্রিটেশনটা কি জানেন? মা কালীর পায়ের তলায় শুয়ে থাকা শিবা। শিবা তো ক্রিয়েশন এবং ডিস্ট্রাকশনের সবচেয়ে বড় দেবতা, দ্য আল্টিমেট পাওয়ার। কিন্তু মা কালী তার উপরে দাঁড়িয়ে আছেন। বিপ্লবীদের কাছে এই শিবা ছিলেন দ্য ব্রিটিশ রাজ, দ্য ইস্টাবলিশমেন্ট, দ্য আল্টিমেট পাওয়ার অফ দ্যাট টাইম। আর মা কালী, তিনি ছিলেন রেভলিউশন। তিনি ছিলেন সেই শক্তি যেই হিউজ এস্টাবলিশমেন্টকে পায়ের তলায় পিষে রেখে দিয়েছে। বিপ্লবীরা গীতা হাতে নিয়ে মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে শপথ নিত। তারা মায়ের সন্তান, আর তাদের মা, ভারত মাতা, ব্রিটিশ অসুরদের হাতে বন্দী। তাই সন্তানের ধর্ম হল মাকে মুক্ত করা, যে কোনো মূল্যে। দেয়ার ফ্রিডম স্ট্রাগল ওয়াজ আ ফর্ম অফ ওয়ারশিপ। শুধু ছোটখাটো বিপ্লবী দল নয়, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই শক্তির উপাসক ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে শুধু অহিংসা দিয়ে এই হিউজ ব্রিটিশ ফোর্সকে হারানো যাবে না। একটা কাউন্টার ফোর্স দরকার, একটা ফিয়ারলেস এনার্জি দরকার। আর সেই এনার্জির আল্টিমেট সিম্বল ছিলেন মা কালী। সো দ্য নেক্সট টাইম যখন আপনি মা কালীর কোনো ছবি বা মূর্তি দেখবেন, শুধু তার পৌরাণিক কাহিনীর কথা ভাববেন না। একবার চোখ বন্ধ করে 1905-এর সেই বাংলার কথা ভাবুন,
ভাবুন সেই তরুণ বিপ্লবীদের কথা, যারা প্রাণ হাতে নিয়ে মুখে বন্দে মাতরম বলে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসত। কারণ একটা সময় এই মা কালী শুধু একজন দেবী ছিলেন না, তিনি ছিলেন একটা জাতির চেতনা। তিনি ছিলেন ফ্রিডমের ভয়ঙ্কর কিন্তু সুন্দর একটা প্রতিচ্ছবি। তিনি ছিলেন বিপ্লব, তিনি ছিলেন মুক্তি।